হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আমার মতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যান সিজন 3 এপিসোড 2 হতে পারে 3 এক্সপ্লেন করতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু করার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং লাইকটা করতে ভুললেন না। যাই হোক, শুরু করা যাক। এখন গারো জ্ঞান ফিরে পেয়েছে এবং মনস্টার কিং অরচিতাকে একটি মনস্টার হওয়ার জন্য একজন হিরোর মাথা নিয়ে আসতে বলেছে, যার জন্য গারো বাহিরে বেরিয়ে গেছে এবং এখানে অন্যদিকে সাইতামাও গারোকে খুঁজতে বেরিয়ে গেছে। তাহলে এবার কি তারা মুখোমুখি হবে নাকি এবারও গারো সাইতামার হাতে আসবে না? তাহলে চলুন দেখি কি হয়। তখন মনস্টার অ্যাসোসিয়েশনের হুমকির পর অনেক লোক মনস্টারদের কথা মানতে প্রস্তুত হয়, কারণ তাদের মনে হচ্ছিল যে মানবতা বেঁচে থাকার জন্য আর কোনো উপায় নেই। যদি তারা মনস্টারদের কথা না মানে তবে তাদের মৃত্যু নিশ্চিত। এই কারণে তারা ঠিক করেছে যে তারা মনস্টারদের কাছে তাদের মানব সভ্যতা বলিদান করবে, যাতে তারা তাদের প্রজন্মকে বিলুপ্তর হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু লোক এর বিরুদ্ধে ছিল এবং একজন লোক এর বিরুদ্ধে বলতে শুরু করলে তারা তাকে ধরে ফেলে যাতে তারা তাকে বলি দিতে পারে। তখন সেখানে গারো এসে ওই লোকটাকে বাঁচিয়ে নেয়। তোমাদের কি সত্যি মনে হয় যে তোমরা নিজেদের বাঁচানোর জন্য অন্যদের বলি দিলে মনস্টাররা তোমাদের ছেড়ে দেবে? এসব দেখে আমি খুবই হতাশ হচ্ছি যে মানব সভ্যতা এত সহজেই নড়ে গেছে। আর যদি জিনিসগুলো এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় যখন আমি একজন শক্তিশালী মনস্টার হিসেবে আসবো তখন তার কোনো ভয় পাবে না কেউ। তখন খবরেও আসছিল যে মনস্টার অ্যাসোসিয়েশন হুমকির পর অনেক লোক চুরি ডাকাতি শুরু করেছে, যার কারণে তাদের সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। শেষমেশ এরা নিজেদের কি মনে করছে? এদের কি মনে হচ্ছে যে এখন মনস্টাররা এসে গেছে বলে এদের অপরাধ কেউ দেখতে পারবে না, আর মনস্টার অ্যাসোসিয়েশন কেউ আমরা ভয় পাচ্ছি না। শেষমেশ এরা কিভাবে লোকদের নিজেদের মন মতো কাজ করতে দিচ্ছে। তখন এখানে একজন লোক এক বুড়োকে ভয় দেখাচ্ছিল এবং অন্য লোকে তাকে শান্ত থাকতে বলছিল, কিন্তু সে তাদের কথা মানছিল না। তখন গারো সেখানে এসে তাদের সেখান থেকে সরে যেতে বলে, কিন্তু সেই লোকটি ছুরি দেখিয়ে গারোকে ভয় দেখাতে শুরু করে। আর যেই যে গারোর উপর আক্রমণ করে ঠিক তখনই গারো ছুরিটি ভেঙে তার চোখে থেকে একটু দূরে ধরে, যার কারণে সে পিছিয়ে যায়। আমার এদের একদম পছন্দ হয় না। আমি এদেরকে এখনই এমন আতঙ্ক দেখাতে পারি যাতে তারা চুপ হয়ে যাবে। তবে আপাতত আমার খিদে পাচ্ছে। তখন গারো রেস্টুরেন্টের ভেতরে খেতে চলে যায় এবং সেই জায়গায় সে এক প্লেট খাবার অর্ডার করে, কিন্তু সে বুঝতে পারে যে তার এক প্লেট খাবারে কিছুই হবে না। এই জন্যই তার কি অনেক খাবার অর্ডার করে। ঠিক তখনই সাইতামাও সেখানে খাচ্ছিল এবং যেই সে বিলের পেমেন্ট করতে যায় সে খেয়াল করে যে তার কাছে তার ওয়ালেট নেই, যার কারণে তার গাম ছুটতে শুরু করে। আর বেচারা এই সময় জেনোসকেও ডাকতে পারছিল না, কারণ জেনোসের অবস্থা আগে থেকেই অনেক খারাপ ছিল। তখন সেখানে একটি ঘোষণা শুরু হয়, যেখানে রেস্টুরেন্টের লোকেরা জানায় যে তারা নিরাপত্তা বিশেষ খেয়াল রেখেছে যাতে কেউ বিনা পেমেন্টে সেখান থেকে যেতে না পারে এবং সেখানে চুরিও করতে না পারে, যার কারণে তারা সেখানে একজন প্রাক্তন প্রো হিরোকে রেখেছিল। এই শুনে সাইতামা আরো গামতে শুরু করে আর সে ভাবতে থাকে যে এখন যদি সে ওয়েটারকে তার অবস্থার কথা জানায় তাহলে তার মনে হয় তার অনেক অবস্থা টাইট হয়ে যাবে। এটা ভাবতে ভাবতে সে অনেক ভয় পাচ্ছিল। তাহলে তার মনে হচ্ছে যে সে ভয়ে আত্মসমর্পণ করছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমাদের বেচারা সাইতামা খুব বাজেভাবে ফেসে গেছে। কিন্তু ঠিক তখনই সেখানে ফুবুকি চলে আসে, যে বেশ কিছুক্ষণ ধরে তাকে ডাকছিল, কিন্তু সাইতামা সেদিকে তাকাচ্ছিল না। যার কারণে সাইতামা সেদিকে তাকাচ্ছিল না সেটা হলো যে সে মনে করেছে যে তাকে একজন ওয়েট্রেস ডাকছে। এই মনে করে সে ভয় পেতে থাকে, কিন্তু তখনই সে তার কাছে আসে এবং তাকে বলে যে আমি তোমাকে কোন সময় থেকে ডাকছি, তুমি আমার দিকে কোনো প্রকার মনোযোগই দিল না। আর হ্যাঁ, আমি তোমাকে ডাকার কারণ হলো তুমি তো আমাদের আলোচনার মাঝখান থেকে চলে গিয়েছিলে, তুমি হিরো হান্টার গারোকে খুঁজতেছো তো, হ্যাঁ, তাহলে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। তবে হ্যাঁ, এর বদলে আমি তোমার সাকসেস ফি থেকে 70% পয়েন্ট নেব। তুমি খুব তাড়াতাড়ি ক্লাস বি র্যাঙ্কে 7 নম্বরে পৌঁছে গেছো, কিন্তু এর উপরে যেতে গেলে তুমি খুব কঠিন পরিশ্রম করতে হবে। আর আমরা যে পরিকল্পনা করছি সেটা যদি ভালোভাবে চলে তাহলে তুমি খুব তাড়াতাড়ি ক্লাস বি র্যাঙ্কের টপ 5 এর মধ্যে থাকবে। কিন্তু হ্যাঁ, তার জন্য তোমার আমাকে প্রয়োজন হবে। আমার তো মনে হয় তুমি এটাও জানো না যে তুমি যাকে খুঁজছো
সে দেখতে কেমন, তোমাকে নিয়ে সত্যি কিছু আশা করা যায় না। তাহলে চলো এর তথ্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সাইতামা তার কোনো কথাই বুঝতে পারছিল না, তার জন্য সাইতামা ফ্রাই অর্ডার করে নেয় যাতে সে ফুবুকিকে দিয়ে বিলে পেমেন্ট করাতে পারে। আর যেই ফুবুকি একটি ফ্রাই খায় ঠিক তখনই সাইতামা খুশি হয়ে যায়, কারণ তার পরিকল্পনা সফল হয়েছে। কিন্তু ফুবুকি মনে করছিল যে সাইতামা তার সাথে কাজ করে খুশি হচ্ছে। ততক্ষণে সেখানে কেউ বিনা পয়সায় পালিয়ে যায়, যার কারণে সাইতামা ভয় পেতে শুরু করে, কারণ সে এটা এখনই করেনি। এই শুনে তার একটি বুদ্ধি আসে, যার কারণে সে ওই লোকটির পিছনে যে বিনা পয়সায় পালিয়ে গিয়েছে আর সে ফুবুকিকে টাকা দিতে বলে, যার কারণে ফুবুকি খুব অবাক হয়। কি ভাই, আমি তো মাত্র একটা ফ্রাই খেলাম, এর জন্য আমাকে সম্পূর্ণ বিল দিতে হবে? তখন আমরা এখানে দেখি যে গারো সে ব্যক্তি, যে ব্যক্তি বিনা পয়সায় হোটেল থেকে খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু সে কিছুক্ষণ পালিয়ে গিয়ে সে খুব ক্লান্ত হয়ে যায়, কারণ তার আঘাতগুলো এখনো ঠিক হয়নি। তাহলে এখন আমাকে একজন হিরোর মাথা নিয়ে যেতে হবে না? তাহলে এর মানে যদি আমি একজন হিরোকে মেরে ফেলি তবে আমি একটি মনস্টারে রূপান্তরিত হব। শেষমেশ এটা কেমন যুক্তি হলো? আমার মতে তো মনস্টার এমন হওয়া উচিত যাদের দেখলে লোকেরা আটা কেঁপে ওঠে। তখন গারো দেখে অনেকগুলো ছেলে একটি ছেলেকে বিরক্ত করছে, আর আমরা দেখি যে সে ছেলেকে বাঁচায় এবং ওই ছেলেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং সেই ছেলেটির সাথে দেখা করতে চলে যায়। তখন ছেলেটি গারোকে বুড়ো মানুষ বলে ডাকতে শুরু করে, যার কারণে গারো তাকে জানায় যে তার বয়স মাত্র 18 বছর আর সে তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে, কারণ মনস্টাররা যে কোনো সময় আসতে পারে। তখন ছেলেটি কাঁদতে কাঁদতে গারোর কাছে ক্ষমা চাইতে শুরু করে, আমাকে মাফ করে দিও যে আমি সেদিন তোমার সাহায্য করতে পারিনি। আমি দেখেছিলাম যে হিরোরা তোমাকে মারার চেষ্টা করছে, কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে এটা তাদের কোনো ভুল ছিল, কারণ তুমি শেষ পর্যন্ত আমাকে বুলেট থেকে বাঁচিয়েছিলে আর তুমি আমাকে আজও বাঁচিয়েছো। আমার পুরো বিশ্বাস যে তুমি একজন ভালো মানুষ। তখন গারো তাকে মুখ বন্ধ রাখতে বলে, আর তখনই সাইতামা আবার সেখানে চলে আসে। এই বিনা পয়সায় পালিয়ে যাওয়ার ছেলে, শেষমেশ তোমায় এখন আমি ধরেই ফেললাম। যাই হোক, তুমি খুব ভাগ্যবান, আমি ব্যস্ত তাই আমি তোমাকে এবারে মাফ করে দিচ্ছি। তখন গারো কিছু বুঝতে পারছিল না যে একজন হিরো তাকে তার অপরাধের জন্য কিভাবে ছেড়ে দিতে পারে, যার কারণে সে সাইতামার কাছে তার হিরোর নাম জিজ্ঞাসা করে আর সাইতামা খুব ইতস্তত করে তার নাম বলতে শুরু করে, যার সম্পর্কে গারো কখনো শুনেনি। আর সাইতামা নাম তো হিরোর বাহিরেও ছিল না, যার কারণে সেই ছেলেটি কিছুই জানতো না। তুমি কি সত্যি বিনা পয়সায় পালিয়ে এসেছো? ওই হিরো বলছি যে সে তোমাকে এবার যেতে দেবে, তাই তার সাথে ঝামেলা করো না। এটা কি মজা চলছে? যদি আমি এভাবে মনস্টার এবং মানুষদের কাছ থেকে সহানুভূতি নিতে শুরু করি তাহলে আমার বেঁচে থাকার কোনো লাভ নেই। তখন আমি শুনছিলাম যে সেই বুড়ো বেঁচে গেছে, তখন আমার ভালো লেগেছিল, যা ভেবে এখন আমার মন খারাপ হচ্ছে। আমি জানি না মনস্টারদের লক্ষ্য কি, এখন আমি এতটুকু বুঝতে পেরেছি যে কিনা আমার এখন মনস্টার হতে হবে, তাই আমি এই হিরোকে মেরে ফেলবো যাতে আমি একজন মনস্টার হতে পারি। তখন গারো সাইতামার উপর আক্রমণ করে দেয় আর সাইতামা তাকে এক পাঞ্চে নক আউট করে দেয়। আর তার মনে হয় যে যদি তার সম্পর্কে কেউ জানতে পারে তাহলে তার আসল সত্য বাইরে এসে যাবে, যার কারণে সে ওই ছেলেটিকে জিজ্ঞাসা করতে শুরু করে যে সে তাকে চেনে কিনা, কিন্তু ছেলেটি বলে না, যার কারণে সাইতামা কিছুই বুঝতে পারে না। তখন সে হিরো বই দেখে যেখানে তার নাম ছিল না, যার কারণে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন ছেলেটি গারোকে তুলতে শুরু করে আর যেই তার জ্ঞান ফিরে ঠিক তখনই ছেলেটি গারোকে জানায় যে সে হিরো সেখান থেকে পালিয়ে গেছে, যার কারণে গারোর বিশ্বাস হচ্ছিল না যে সে হেরে গেছে। তখন সেখানে সেই মনস্টাররা চলে এসে যাদের গিরো গারোর পেছনে ছেড়েছিল, আর তারা গারো এই অবস্থা দেখে বুঝতে পারে যে সে মনস্টার হওয়ার যোগ্য নয়। তখন গারো ছেলেটি বাড়ি যেতে বলে আর ছেলেটি পুরোপুরি ভয় পেয়ে যায়। শেষমেশ এই মনস্টার এখানে কি করছে? এ তো কিং দ্য রিপার, যে অনেক শিশুকে কিডন্যাপ করেছে। তখন ছেলেটি জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর গারো তাকে চুপ করতে বলে, আর সেই মনস্টাররা তার দিকে এগিয়ে যেতে শুরু করে। ক্ষমা করো বাচ্চা, আমি তোমাকে কাঁদাতে চাইনি, আমি তো তোমার চিৎকার না পড়ার জন্য বাঁচাতে চেয়েছিলাম, আর এখন কিছু করার নেই। তাহলে মনে হচ্ছে এখন তোমাকে আমরা শরীরের প্রতিটি অংশকে টুকরো টুকরো করে ফেলতে হবে, তাহলে আমাকে ক্ষমা করে দিও বাচ্চা, এখন তোমার এমন অবস্থা হতে চলেছে। তখন এখানে ফিনিক্স ম্যান গিরো এর সাথে দেখা করতে আসে এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করে যে শেষমেশ সে কিং দ্য রিপার এবং ইনসেট গডকে গারোর উপর নজর রাখার জন্য কেন পাঠিয়েছে, কারণ তারা তো কখনো আদেশ মানে না, যার কারণে তারা তো গারোকে মেরে ফেলতে পারে। এটাই
সেই কারণ যার জন্য আমি তাদের কারোর কাছে পাঠিয়েছি, যাতে আমি তার শক্তি বাড়াতে পারি। এটা ওই ছেলেটির ট্রায়াল। প্রথমে আমরা তার শরীর এবং মনকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেব, যাতে সম্পূর্ণটুকু টুকরো টুকরো হয়ে যায়। আর এরপরে আমরা দেখবো যে শেষমেশ সে কিভাবে মনস্টার হয়। তখন ফিনিক্সম্যান এটা জানার চেষ্টা করছিল যে শেষমেশ গিরো এর পরিকল্পনা কি, যার কারণে গিরো ফিনিক্সম্যানকে জিজ্ঞেস করে যে সে কি জানে যে লর্ড অরোচি কোথা থেকে এসেছে, কিন্তু ফিনিক্সম্যান এই সম্পর্কে কিছুই জানতো না। লর্ড অরোচি কখনো গারোর মতো মানুষ ছিল এবং অনেক অসংখ্য ফেইল এবং ত্যাগের পর সে এই মনস্টার হয়েছে, যার কারণে সে মনস্টারদের কিং হয়ে গেছে। আর আমি তাকে তৈরি করেছি। তাই যদি কারো ভালোভাবে ট্রেনিং করে তবে সেই দ্বিতীয় লর্ড অরোচি হয়ে যাবে। আর শুধু আমি জানি যে এটা কিভাবে করতে হয়। যাই হোক, আমি ইনসেক্ট গডকে বলছি যে যদি কিং দ্য রিপার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তবে সে যেন তাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু যদি গারো মারা যায় তবে আমার তা মেনে নেব এবং পরের উপযুক্ত মানুষের জন্য অপেক্ষা করব। তখনই আমাদের সিন চেঞ্জ করে এবং দেখানো হয় যে এখানে জম্বি ম্যান হাউস অফ ইভলিউশনের খুঁজছিল, যার কারণে সে সেই গরিলাটির পিছনে নিচ্ছিল যে আগের বার বাহিরে এসেছিল। সিন চেঞ্জ হয় এবং সেই মনস্টাররা গারোর সাথে ফাইট করার জন্য রেডি হয়, যাতে তারা চেক করতে পারে যে গারো মনস্টার অ্যাসোসিয়েশনে আসার যোগ্য কিনা, যার কারণে গারো তাদের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে চলো দেখি গারো যে তুমি কি একজন পাগল যে মনস্টার হওয়ার অভিনয় করছো, নাকি তুমি একজন সত্যিকারের মনস্টাররা তারা যারা মানুষ হওয়া ছেড়ে দিয়েছে এবং মানুষের পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে সেই ছেলেটি সাহায্য করতে দেখেছি যা একেবারে গ্রহণযোগ্য নয়। তাই যদি তোমাকে মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিতে হয় তবে তোমাকে ওই ছেলেটিকে মারতে হবে এবং আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি এখনো মানুষ হওয়া ছাড়োনি। আমাদের সেই লোকগুলো চাই না যারা পুরোপুরি মনস্টার হতে পারে না, কারণ আমরা এমন একটি সংগঠন তৈরি করেছি যা মানব সমাজকে ধ্বংস করে তাদের উপর দখল করে নেবে। তাই আমার এখানে কোনো জায়গা নেই এবং এখন তুমি একজন সামান্য হিরোর কাছেও হেরে গেছো। তখন গারো সেই ছেলেটিকে সেখান থেকে চলে যেতে বললে। এখন ছেলেটি পরে আর উঠতে পারছিল না, যার কারণে গারো তাকে জানায় যে তার সাহায্য করতে কেউ আসবে না, যার কারণে তাকে নিজেই উঠতে হবে এবং শক্তিশালী হতে হবে। তখন সেই ছেলেটি দাঁড়িয়ে ওঠে, কিন্তু তখন কিং দ্য রিপার ওই ছেলেটির উপর আক্রমণ করে দেয়, যার কারণে গারো সেই আক্রমণকে থামিয়ে দেয় এবং তাকে তুলে দূরে ফেলে দেয়। কিন্তু সেই মনস্টার আবার নিজের পায়ে দাঁড়িয়ে যায়। তখন গারো সেই ছেলেটিকে পালাতে বলে, যার কারণে সেই বাচ্চাটি পালিয়ে যায়। আর সেই মনস্টার সিদ্ধান্ত নেয় যে এখন তারা গারোকে মেরে ফেলবে, কারণ যদি সে একটি বাচ্চাকে মারতে না পারে তবে সে মনস্টার হওয়ার একেবারে যোগ্য নয়, যার কারণে সে মনস্টাররা গারোর উপর আক্রমণ করে দেয়। তখন আমরা আবার জম্বি ম্যানকে দেখতে পাই যে হাউস অফ ইভলিউশন খুঁজতে খুঁজতে একটি জায়গায় পৌঁছে যায়। শেষমেশ আমি আমার শত্রুদের কাছে পৌঁছালাম, আর এরাই সেই লোক যারা আমার ভাগ্যকে বদলে দিয়েছে। এটা সবচেয়ে খারাপ সংগঠন যারা মানব সমাজকে ধ্বংস করে পৃথিবীকে বদলানোর চেষ্টা করছে, আর এখন আমি তাদের কাছে পৌঁছে গেছি। তখন জম্বি ম্যান একটি দোকানে পৌঁছে যায় যেখানে সে হাউস অফ ইভলিউশন নাম নিয়ে তাদের বাহিরে বেরিয়ে আসতে বলে এবং তাদের দিকে বন্দুক তাক করে দেয়। তখন আমরা দেখি সেখানে সে গরিলাটি ছিল, আর সে জম্বি ম্যানকে জানায় যে হাউস অফ ইভলিউশন তো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, যা শুনে জম্বি ম্যান অবাক হয়ে যায়, কারণ তার বহু বছরের পরিশ্রম নষ্ট হয়ে গিয়েছে। আর এর সাথে দ্বিতীয় এপিসোডটি এখানে শেষ হয়, আর এখন তৃতীয় এপিসোডের পালা। জম্বি ম্যানের সাথে হাউস অফ ইভলিউশনের প্রতিষ্ঠাতা ডক্টর জেনাসের দেখা হয়, যাকে দেখে ডক্টর জেনাস খুবই খুশি হন, কারণ জম্বি ম্যান হাউস অফ ইভলিউশনের একজন এক্সপেরিমেন্ট ছিলেন। তুমি তো সত্যি খুব অসাধারণ এক্সপেরিমেন্টের অবজেক্ট ছিলে, আর তুমি একমাত্র ছিলে যাই আমার অমরত্বের পরীক্ষায় সফল হয়েছিলে।
কিন্তু তারপরেও তুমি লেয়ার ধ্বংস করে গায়েব হয়ে গেছে এবং এখন 10 বছর পর তুমি একজন হিরো হয়ে গেছো। মানতেই হবে তুমি নিজেকে সত্যি অনেক বদলে ফেলেছো। তো জম্বি ম্যান একটি কুড়াল নিয়ে তার উপর আঘাত করতে যায় এবং বলে আসলে হাউস অফ এভলিউশন কেন গায়েব হয়ে গেল? তুমি তো চাইলেই যতবার খুশি ততবার সেটা তৈরি করতে পারতা। তো অবশেষে এমন কি হলো? আমার গবেষণা ব্যর্থ হয়ে গেছিল কারণ আমি এমন একটি শক্তিশালী মানুষের মুখোমুখি হয়েছি যা তার শক্তির লিমিটকে ছাড়িয়ে গিয়েছে এবং সেই লোকটি তার সীমা সরিয়ে দিয়েছে। যে কোনো জীবন্ত প্রাণী যত বেশি কষ্ট পাক না কেন তার বৃদ্ধি সবসময় একটি সীমা পর্যন্ত হয়। যদি কারোর মধ্যে শক্তি খুব বেশি হয় তবে তার শরীর সে শক্তি সহ্য করতে পারে না অথবা তার মনস্টারে পরিণত হয় যাদের মধ্যে কোনো মানবতা অবশিষ্ট থাকে না। যে কারণে সৃষ্টিকর্তা সমস্ত প্রাণীকে এমনভাবে ডিজাইন করেছে যে তারা একটি নির্দিষ্ট প্যারামিটারের মাধ্যমেই বড় হতে পারে যাতে তারা টিকে থাকতে পারে এবং এই জিনিসটিকে সীমাবদ্ধতা বলে। তখন সিন চেঞ্জ হয় এবং আমরা গারো ইনসেক্ট গড এবং রিপারের সাথে লড়াই দেখতে পাই যেখানে তারা দুজন মিলে গারোর উপর অনেক চাপ সৃষ্টি করতেছিল কিন্তু গারো তবুও হার মানতে রাজি হয় না। তখনই আবার আমরা জেনোসকে দেখি যে বলে কিন্তু সেই লোকটি অন্যরকম ছিল কারণ সে নিজেই তার নিজের সীমানা ভেঙে দিয়েছে যার কারণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাহলে কি এই সীমাবদ্ধতা ছাড়া ক্ষমতা অর্জন করতে গিয়ে কাউকে কিছু হারাতেও হতে পারে? একেবারে ঠিক বলেছ। এই শক্তি কারণে তার মাথা টাক হয়ে গেছে, মানে আমাদের সাইতামা কে বলছে যার কিনা মাথায় চুল নেই এবং তার উপর সে খুব একা ছিল কারণ সে যখন লেবের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে এক ঘুষি মেরে হারিয়ে দিয়েছিল তখন তার মুখে কোনো প্রকার খুশি ছিল না। তুমি বাজে কথা বলছো, মনে হয় কখনো কোনো কারণে তুমি পাগল হয়ে গেছো কারণ আমি এমন অনেক মনস্টার দেখেছি যারা তাদের ক্ষমতার সীমা উপেক্ষা করেছে। তুমি যা ভাবছো এই জিনিসটা তার থেকে অনেক বেশি আলাদা। মনস্টারে পরিণত হওয়ার জন্য অনেক আলাদা কারণ আছে। যেমন যদি আপনার মধ্যে খুব বেশি ঘৃণা এবং হতাশা থাকে তবে আপনি মনস্টারে রূপান্তরিত হতে পারবেন অথবা আপনি বিজ্ঞানের সাহায্যে মনস্টারে রূপান্তরিত হতে পারেন, কিন্তু এটি সীমাবদ্ধতা বাংলা থেকে অনেক বেশি আলাদা। হিরোদের কাছেও অনেক শক্তি থাকে যা তারা জন্ম থেকে পায় অথবা তারা কোনো সাইন্টিফিক পরিবর্তনের কারণে তা অর্জন করতে পারে অথবা আমার মতে কিছু প্রতিভাবান ব্যক্তি আছে যাদের অন্যান্য ক্ষমতা আছে কিন্তু সে একেবারে আলাদা ছিল কারণ সে সাধারণভাবেই জন্মেছিল এবং সাধারণ জীবনই কাটিয়েছিল আর তার কোনো বিশেষ প্রতিভা ছিল না, কিন্তু সে শুধুমাত্র তার প্রচেষ্টার মাধ্যমে এবং তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তার সীমার দরজা খুলে দিল এবং তার সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে। যে ব্যক্তি তার সীমাবদ্ধতা ভেঙে দিয়েছে এবং নিজে থেকে বিকশিত হয়ে তার শক্তি হয় অসাধারণ। দেখো একদিন তুমিও তার সাথে দেখা করবে এবং তখন তোমার মনে হবে যে আমি কি সম্পর্কে কথা বলছি। আর হ্যাঁ, আমি তোমাকে এটাও বলে দিচ্ছি যে সে একজন হিরো। তখনই আবার আমরা গারোকে দেখি যে মনে করে যে সেই দুই মনস্টার সিলভার ফ্যাং থেকে আলাদা কিন্তু সে তবুও তাদের মারতে পারছে না। তখন সেই মনস্টাররাও গারোর শক্তি দেখে অবাক হয়ে যায় যার কারণে তাদের জন্য ফাইট করা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। তখন সেখানে একটি মনস্টার জেলিফিশ হয়ে সেই ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে আসে যাকে গারো বাঁচাচ্ছিল কারণ সে গারোর থেকে প্রতিশোধ নিতে চায়, যার কারণে গারোর মনোযোগ অন্যদিকে চলে যায় এবং এই সুযোগে সদ্ব্যবহার করে রিপার গারোর উপর আক্রমণ করে দেয় এবং তাকে কাটতে শুরু করে দেয়। তখন ইনসেক্ট গড তাকে থামিয়ে দেয় কারণ গারোকে মারার আদেশ তাদের দেওয়া হয়নি, কিন্তু সে অনেক দেরি করে ফেলেছে কারণ গারো অনেক রক্তপাত হয়েছে যার কারণে তারা তাকে মৃত ভেবে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই এখানে জেনো কিং এর গেম দেখতে থাকে কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না যার কারণে তার মনে হয় যে সাইতামা আর কিং তো অন্য লেভেলের খেলে যার কারণে তাকেও লেভেলের আপডেট করতে হবে যাতে সে তাদের কাছে পৌঁছাতে পারে। তখন তারা সব সাইতামার দেরি হওয়ার কারণে তার চিন্তা করতে থাকে কিন্তু জেনো সবাইকে বোঝায় যে সাইতামা মনস্টারের ঘাঁটি ধ্বংস না করে ফিরে আসবে না, কিন্তু কিং এর মনে হতে থাকে যে সাইতামা যেমন ব্যক্তি সে আবার কোনো মনস্টারের চালে না ফেসে যায়। ঠিক তখনই সাইতামা বাড়ি ফিরে আসে যার কারণে তাদের মনে হতে থাকে যে সাইতামা হয়তো তার মিশন শেষ করে ফেলেছে আর তারা দেখে যে সাইতামা তো
খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যা দেখে তারা হতবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কি গারোকে মেরে ফেলেছে। কিন্তু সাইতামা তো সেখানে শুধুমাত্র একটি মনস্টারকেই পেয়েছিল, যার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তখন সাইতামা মন খারাপের কারণ জিজ্ঞাসা করতে থাকে এবং সে যেমনই তাদের জানায় যে তার মানিব্যাগ হারানোর কারণে মন খারাপ আছে, তেমনি তাদের মুখ মলিন হয়ে যায়। তখন সাইতামা তাদের জানায় যে তার বাঁধাকপি ও সেই রেস্টুরেন্টে ফেলে এসেছে, যার কারণে জেনস খুব উৎসাহিত হয়ে ওঠে যাতে সে সেই বাঁধাকপি ফিরিয়ে আনতে পারে। তারপর সেখানে ব্লিজারও চলে আসে যে সে তাদের সেই বাঁধাকপি নিয়ে এসেছিল, যার কারণে সাইতামা খুশি হয়ে যায় কারণ এখন সে হট খেতে পারবে। আরে তোমরা কি আর কিছু খাওয়ার নেই সাইতামা? হ্যাঁ, এর জন্য ধন্যবাদ। তখন ফুবুকি বলে, তুমি কি মজা করছো? তোমার তো রেস্টুরেন্টের জন্য আমার কাছে ক্ষমা চাওয়ার উচিত এবং তার উপর তুমি আমার কথা না শুনেই এখানে চলে এলে। সাইতামা বলে, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমরা কি কোনো কথা বলছিলাম? ফুবুকি বলে, আমি জানতামই যে তুমি একেবারে শুনছিলে না। তো জেনস বুঝতে পারছিল না যে ফুবুকি সেখানে আসলে কি করছে এবং তার মনে হচ্ছিল যে হয়তো ফুবুকি সাইতামা শিষ্য হতে এসেছে, যার কারণে সে তাকে থামানোর কথা ভাবতে থাকে যাতে সাইতামার উপর বেশি বোঝা না পড়ে। এবং তখনই সে অনুভব করে যে কেউ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু এই আঘাতের সাথে না তো সে লড়াই করতে পারবে আর না তো বোম এবং সিলভার ফ্যাং করতে পারবে। আর যদি ফুবুকি কথা বলা হয়, সে ডেমন লেভেলের বা তার উপরের লেভেলের মনস্টারকে হারাতে পারবে না। আর মনস্টাররাও এই সময় তার মানিব্যাগ হারানোর কারণে মানসিকভাবে সে ভেঙে পড়েছে, যার কারণে এখন শুধু কিংই বাকি আছে, যার কারণে আমরা দেখি যেন কিংকে বাহিরে পাঠানোর চেষ্টা করতে থাকি যাতে সে বাহিরে মনস্টারদের সাথে লড়াই করতে পারে। কিন্তু আমরা দেখি যেমনই কিং বাহিরে যায় তেমন সে ভয়ে আবার ফিরে আসে এবং সেই লোকটিকে তার সঙ্গে নিয়ে আসে যিনি সেখানে এসেছিল, যার কারণে আমরা দেখি সে আর কেউ না, ডক্টর কুসানো হন, যিনি জেনসের দেখাশোনা করেন এবং তিনি সেখানে এসেছিলেন কারণ তিনি জেনসের অবস্থার কথা জানতে পেরেছিলেন এবং তাকে ঠিক করতে এসেছিলেন। তো ডক্টর কুসানো সাইতামার সাথে দেখা করেন এবং তার সাথে জেনসের সম্পর্কের কথা বলতে শুরু করেন, কিন্তু সাইতামা এতে কোনো আগ্রহ ছিল না, যার কারণে সে তাকে সেখান থেকে চলে যেতে বলছিল। কিন্তু তখনই ডক্টর কুসানো সাইতামার জন্য প্রিমিয়াম মাংসের একটি উপহার নিয়ে এসেছিলেন, যা দেখে সাইতামা খুব খুশি হয়ে যায় এবং ডক্টর কুসানোর সাথে জেনসের সম্পর্কের কথা বলার জন্য প্রস্তুত হয়ে যায়, যা দেখে ফুবুকি একেবারে বিশ্বাস করতে পারছিল না এবং তার মনে হচ্ছিল যে যদি সে সাইতামার জন্য কোনো খাবারের জিনিস নিয়ে আসতো তবে সে সহজেই তার দলে নিতে পারত। তখন তারা পটপটে প্রস্তুত নিতে শুরু করে এবং সাইতামা তাদের সবাইকে বাড়ি যেতে বলে যাতে তাদের হটপট এনজয় করতে পারে। তো তখনই আমাদের সিন চেঞ্জ করে দেখানো হয় যে রিপার গিরোকে জানায় যে গারো তাদের উপর আক্রমণ করেছে, যার কারণে তাদের গারোকে মেরে ফেলতে হয়েছে। কিন্তু আমরা দেখি গিরো তো সত্যিটা আগে থেকেই জানতো, যার কারণে সে ইনসেক্ট গডকে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং ইনসেক্ট গড তাকে জানায় যে গারো মনস্টার হবে, তার যোগ্য একেবারেই ছিল না, যার কারণে তাকে মেরে ফেলাই সঠিক ছিল। তখন গিরো এর ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, সে বলে চলো ভালোই হলো যে সব ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তোমাদের তো অনেক মার খাওয়ার দেখাচ্ছে, সে কি এতই শক্তিশালী ছিল? তো তারা বলে যে আমি যতটা আশা করছিলাম তার শরীরের ভেতরে তার থেকে বেশি শক্তি ছিল, এই কারণে আমার বুঝতে অসুবিধা হলো না যে অবশেষে তোমরা আমাদেরকে সেখানে কেন পাঠিয়েছিলে। তো গিরো বলে তো সে পাকাপাকি ভাবে মরে গেছে। তো তারা বলে আমরা দুবার পরীক্ষা করেছি কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে সে মারা গেছে। তো গিরো তাদের জিজ্ঞাসা করে যে তো অবশেষে এই বাচ্চাটি এখানে কি করছে, তাড়াতাড়ি করে একেও মেরে ফেলো। তো রিপার বলে এতটা রাগ করার দরকার নেই, আমি একে এখনই নির্যাতন করার জন্য নিয়ে এসেছি যাতে আমি মৃত্যুর মজা নিতে পারি। তো গিরো বলে খেলার সময় শেষ হয়ে গেছে, তো কারণ হিরো অ্যাসোসিয়েশনের একটি গোয়েন্দা রোবটকে আমাদের এই জায়গায় আশেপাশে দেখা গেছে, যার কারণে তারা খুব তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে, যার কারণে আমাদের ফাইটের প্রস্তুত নিতে হবে এবং সেই এসকেলাসিরোদেরও খেয়াল রাখতে হবে। তখন
সবাই ফাইটের প্রস্তুত নিতে শুরু করে যাতে তারা হিরোদের ভালোভাবে স্বাগত জানাতে পারে। এবং এখানে ক্যাট মনস্টার পুরোপুরি পিছনের জন্য অপেক্ষা করছে যে তার থেকে প্রতিশোধ নিতে হবে। তখন এখানে টেম্পেস্ট, উইন্ড এবং হেলফায়ার ফ্লেম একে অপরের সাথে ফাইট করছে যাতে তাদের সামনের ফাইটের জন্য প্রস্তুত হতে পারে। এবং আমরা দেখি তাদের মধ্যে খুব একটি জোরদারি ফাইট হচ্ছিল, কারণ তারা দুজনেই হার মানতে রাজি ছিল না। তো এখানে রিপার সেই ছেলেটিকে নিয়ে কোথাও যাচ্ছিল এবং তাকে পথে G5 পায় এবং তার হাতে মেটাল নাইটের একটি টুকরা ছিল যা সে এক্সপ্লেইন করার জন্য নিয়ে যাচ্ছিল। এবং তখন তাকে দেখে সেই বাচ্চাটি আরো বেশি ভয় পেয়ে যায়। তখন রিপার সেই বাচ্চাটিকে সেখানে নিয়ে যায় যেখানে তারা নারীরাকির ছেলে রেখেছিল। তখন আমরা দেখি নারীরাকির ছেলেও তার মতোই কারাগারে বন্দী ছিল এবং তার বাবার উপর তার পুরো ভরসা ছিল যে তিনি হিরোদের সাহায্য নিয়ে তাকে অবশ্যই বাঁচাবেন, যার কারণে সে তাদের কাছে তার জন্য কাজ করতে বলে। তখন তাদের কথা শুনে জেলিফিশও সেখানে চলে আসে এবং তাদের জানায় যে তাদের মধ্যে কেউ বাড়ি ফিরছে না। তো সে বলে যদি তুমি আমাকে বাড়ি ফিরে যেতে না দাও তাহলে হিরোরা এখানে চলে আসবে। তো মনস্টারটি বলে চিন্তা করো না, যদি তারা এখানে চলে আসে তবুও তারা মারা যাবে। তো বাচ্চাটি বলে তুমি কি মজা করছো? এস র্যাঙ্ক হিরোরাও আসছে যাদের শক্তির সাথে তোমরা কখনো টিকতেই পারবে না, ঠিক কিন্তু তোমাকে মেটাল বেড সহজেই হারিয়ে দেবে। তো তারা তাকে জানায় যে অনেক হিরোকে মনস্টার অ্যাসোসিয়েশনে আগেই হারিয়ে দিয়েছে, কিন্তু নারীনকির ছেলে এতে কোনো প্রভাব পড়ছিল না এবং সে কিং এর নাম নিয়ে সেই মনস্টারদের ভয় দেখাতে শুরু করে। তো মনস্টারটি বলে ওহ আচ্ছা, তুমি জানো কি মনস্টার অ্যাসোসিয়েশন কেন তৈরি করা হয়েছে? এটি এই জন্য তৈরি করা হয়েছে যাতে আমরা হিরোদের মারতে পারি। আমরা জানি যে ক্লাস এস হিরোরা খুব শক্তিশালী, কিন্তু তবুও সব হিরোরই মরবে কারণ আমাদের কাছে এমন মনস্টার আছে যারা এস ক্লাস হিরোদের থেকে বেশি শক্তিশালী। আর আমাদের মনস্টারদের লেভেল ড্রাগনের মতো শক্তি আছে, তারা তো এক প্রকার গডের সমান, যাদের বিরুদ্ধে মানুষের তো কখনো টিকতেই পারবে না। তো এই কারণে তোমরা সে কিংও মরবে। তখনই এখানে তারা সবাই ফাইটের জন্য প্রস্তুত হয় এবং এখানে আমরা দেখি কারো এখনো মরেনি। তো গাইস, এই সাথে এই পর্বটি এখানে শেষ হয়। এই পর্বটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। নেক্সট ভিডিও মানে এপিসোড 4 সবার আগে আমাদের চ্যানেলে পেতে সাবস্ক্রাইবটা তো করবেন, এটা তো ভালো লাগবেই না। আল্লাহ হাফেজ।